বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সিনারি আঁকো, কিন্তু তোমাদের আঁকা সিনারিগুলো সত্যিকারের মনে হয় না। সিনারিগুলো জীবন্ত মনে হয় না, খুব বেশি আঁকা আঁকা মনে হয়। এরকম হলে এই ভিডিওটি মন দিয়ে দেখো তোমরা। আর যদি 1 বছর বা তারও বেশি সময় ধরে সিনারি আঁকা শিখছো, কিন্তু এখনও তোমাদের সিনারিতে প্রাণ আসছে না, বা এখনও সিনারিগুলো অনেকটা বাচ্চাদের আঁকার মতো লাগছে, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এই ভিডিওটি দেখার পর তোমাদের সিনারি আঁকার চিন্তাভাবনাটাই একেবারে বদলে যাবে। এই ভিডিওতে আমি খুবই সামান্য কয়েকটি আঁকার সরঞ্জাম নিয়ে একটি সুন্দর সিনারি এঁকে দেখাবো তোমাদের। শুধু সুন্দর নয়, সিনারিটা একেবারে রিয়ালিস্টিক ফুটে উঠবে। অথচ কত সহজে আঁকবো সেটা তোমরা দেখতে পাবে। আঁকার সরঞ্জামের মধ্যে আমি যেগুলো ব্যবহার করেছি, একটা 8B পেন্সিল, একটা 12B পেন্সিল, একটা কাপড়ের টুকরো, তোমরা দেখতেই পাচ্ছ আমি আঙুলে এভাবে বেজিয়ে নিয়ে তাতে করে পেন্সিলের গুঁড়ো নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। আর আমি ব্লেন্ডিং স্টাম্প ইউজ করব কাগজের। ব্লেন্ডিং স্টাম্প কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম নয়, বা পারলে তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো। এই অল্প কয়েকটা জিনিস দরকার। একটা ইরেজার দরকার। ইরেজারটা অ্যাকচুয়ালি ভুল করলে মোছার জন্য দরকার, সেরকমটা নয়, কিন্তু পেন্সিল শেডে আমরা প্রথমে তো শেডটা দিয়ে দিই, তারপর কিছু কিছু অংশে আমরা ইরেজার দিয়ে আমরা যদি পেন্সিলের শেডটাকে তুলে দিয়ে সেখানে কোনো কিছুকে ফুটিয়ে তুলতে পারি, সেটা দেখতে ভালো লাগে এবং সেটা সহজ হয়। টেকনিকটা খুব সহজ, সেই কারণে ইরেজার ব্যবহার করাটাই ভালো। তোমরা টেকনিকগুলো অবশ্যই মন দিয়ে দেখবে। আমি এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু জিনিস বলবো যা আঁকার শিক্ষকরা সহজে বলতে চান না। একজন গ্রেট ল্যান্ডস্কেপ পেন্টার হওয়ার গোপন রহস্যও বলতে পারো এটাকে। তোমরা নিশ্চয়ই জানো, যত বড় বড় ভালো ভালো ম্যাজিক হয়, সেই ম্যাজিকের গোপন ট্রিক্সগুলোও ততই সহজ হয়ে থাকে। সেরকম যত ভালো সিনারি আর্টিস্ট হবেন, তার সিনারি আঁকার কৌশলও সেই রকম সহজ ও সরল হবে। কিন্তু মজার বিষয় ওটাই, সেই আর্টিস্ট নিজের সহজ সরল কৌশলটাকে সহজে প্রকাশ করতে চান না। কিন্তু আমার ভিডিওতে তোমরা সেই গোপন পদ্ধতিগুলোই শিখবে। প্রথম যে কথাটা বলবো তা হলো, যদি তুমি একজন সত্যিকারের সিনারি আর্টিস্ট হতে চাও, তাহলে প্রথমে নানা রকম রং ব্যবহার করে ছবি আঁকা তোমাকে বন্ধ করতে হবে। প্রথম 1 বছর মনোক্রমে ছবি আঁকতে হবে। অন্তত 100 ছবি মনোক্রমে আঁকার পর রঙিন ছবি আঁকবে। মনোক্রম শব্দটা বোঝো নিশ্চয়ই। মনোক্রম হলো যে কোনো একটা রঙের শেডে ছবি আঁকা। সাধারণত পেন্সিল চারকোলের আলাদা আলাদা রং হয় না, সবই কালো। তাই পেন্সিল বা চারকোলে আঁকার অর্থ সাদা কালোর মনোক্রমে আঁকা। আবার তোমরা নীল, বেগুনি, লাল, ব্রাউন, সবুজ এইসব যে কোনো একটা রং দিয়ে পুরো ছবিটা আঁকলে সেটাও সেই কালারের মনোক্রম। আমি তোমাদেরকে বলবো তোমরা পেন্সিলের গুঁড়ো এবং পেন্সিল স্ট্রোক মিলিয়ে ছবি আঁকো, কারণ এই পদ্ধতিটা খুব সহজও আর খুব কম সময়ে ছবি আঁকা যায় এই পদ্ধতিতে। পেন্সিলের গুঁড়ো ব্যবহার করার জন্য কাপড় বা কাগজের ব্লেন্ডিং স্টাম্প বা নরম ব্রাশ নিতে পারো। এখন প্রশ্ন হলো, মনোক্রমে প্রথম প্র্যাকটিস করবে কেন? এই পদ্ধতির উপকারিতা কি? দেখো, তোমাদের হাতে রং থাকলে তোমরা কি করো? তোমরা দূরের পাহাড়ে ব্রাউন, আকাশে স্কাই ব্লু, গাছে সবুজ, রাস্তায় ইয়েলো ওকার, ঘরের চালাতে অরেঞ্জ, জলে নীল, এইসব কয়েকটা ধরাবাঁধা রং দিয়ে দাও। এর ফলে রং অনুযায়ী সহজেই বোঝা যায় এটা আকাশ, এটা সূর্য, এটা পাহাড়, এটা জলাশয়, এটা মাটি, এটা রাস্তা, এটা গাছ ইত্যাদি। কিন্তু সেগুলো কেবল আঁকা ছবিই মনে হয়, জীবন্ত মনে হয় না। তার কারণ তোমরা সেখানে শুধু ডিপ রংটা ব্যবহার করো, কিন্তু রঙের স্যাচুরেশন এবং ভ্যালু নিয়ে ভাবো না। 3 ফুট দূরের গাছেও যে টকটকে সবুজ রংটা দাও, 3 কিমি দূরের গাছেও সেই একই টকটকে সবুজ রং। সামনের গাছেও যতটা ডার্ক রং দাও, দূরের গাছেও সেই একই দাও। তোমরা হাতে রং পেলে এরিয়াল বা অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ একেবারে ভুলে যাও। কিন্তু একটা ল্যান্ডস্কেপের মূল সম্পদই হলো এরিয়াল পার্সপেক্টিভ। লিনিয়ার পার্সপেক্টিভ অনুযায়ী যেমন সামনের জিনিস বড় এবং দূরের জিনিস আকারে ছোট হয়, তেমনি অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ বা এরিয়াল পার্সপেক্টিভ অনুযায়ী সামনের জিনিসে টকটকে রং থাকে, দূরের জিনিসে সেই রংটাই ফিকে বা হালকা হয়ে যায়।
সেই সঙ্গে সেই রঙের সাথে একটা হালকা বেগুনি রঙের আস্তরণ দেখা যায়। সামনের জিনিসে আলো ছায়ার বৈপরীত্য বা কন্ট্রাস্ট চরমভাবে দেখা যায়, কিন্তু দূরের জিনিসে সেই আলো ছায়ার বৈপরীত্য হালকা হয়ে যায়। রং দিয়ে ছবি আঁকলে তোমরা সামনের ও দূরের বস্তুর কালার টোন, কালার স্যাচুরেশন বা ভ্যালু নিয়ে ভাবোই না। তাহলে প্রথম থেকে রঙিন ছবি আঁকলে তোমরা ভালো সিনারি আর্টিস্ট কী করে হবে? এখন তোমাকে যদি শুধু পেন্সিলে সিনারি আঁকতে দেওয়া হয়, তাহলে তোমাদের মাত্র একটি রঙের মাধ্যমেই সিনারিটিকে জীবন্ত করে তুলতে হবে। কিভাবে করবে? এখন তোমার মন অন্যভাবে কাজ করবে। সামনের ও দূরের জিনিসের পার্থক্য তৈরি করার জন্য তোমার মন এখন অবশ্যই শুধু রঙের ভ্যালু নিয়ে ভাববে। দূরের গাছ কতটা হালকা বা অস্পষ্ট হবে, আর সামনের গাছ কতটা ডিপ হবে, কতটা আলো ছায়া থাকবে, তোমার মন এখন এই সব ভাববে। আর এখান থেকেই তোমার উন্নতি শুরু হবে। এইভাবে যখন শখানেক ছবি এঁকে ফেলবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি কোথায় ছিলে আর কোথায় পৌঁছেছ। এরপর দ্বিতীয় যে বিষয়টা বলবো তা হলো লিনিয়ার পার্সপেক্টিভ, অর্থাৎ সিনারির লাইন ড্রয়িং করার পদ্ধতি। লিনিয়ার পার্সপেক্টিভের 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ দুটো নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে। ইউটিউবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভের উপর যথেষ্ট ভালো ভালো ভিডিও আছে, একটা দুটো দেখে নাও, ব্যাপারটা বুঝে যাবে। কিন্তু আমি বলবো র্যান্ডম সিনারি ড্রয়িং করতে। খালি হাতে খুব দ্রুত মন থেকে সিনারি ড্রয়িং করো। নিজের ইচ্ছে মতো যেখানে পাহাড় আঁকতে মন যাচ্ছে আঁকো, যেখানে ঘর আঁকতে মন যাচ্ছে আঁকো, কিন্তু র্যান্ডমলি আঁকো। লিনিয়ার পার্সপেক্টিভ অনুযায়ী হরাইজন্টাল লাইন টেনে তারপর ভিউ পয়েন্ট বসিয়ে পুরো পেজটাতে চারিদিকে লাইন টেনে অঙ্ক কষে কষে মানুষটা কত বড় হবে, ছাগলটা কত বড় হবে, ঘরের দরজাটা কত উঁচু হবে, ইলেকট্রিক পোলটা কত উঁচু হবে, এইভাবে নয়, মন থেকে আঁকো। প্রয়োজনে আঁকার পরে পার্সপেক্টিভ রুলস অনুযায়ী মিলিয়ে দেখো কি কি ভুল হলো। নিজের অবচেতন মনকে শক্তিশালী করে তোলো মন থেকে ছবি এঁকে। পার্সপেক্টিভের অঙ্ক কষলে কিন্তু তোমার অবচেতন মন তৈরি হবে না, আর তুমিও ছবি এঁকে মজা পাবে না। তবে ভুল সংশোধনের জন্য পার্সপেক্টিভ রুলসগুলো অবশ্যই জেনে রাখবে। সেগুলোকে মাথায় রেখো শুধু, কিন্তু ড্রয়িং করবে খোলা মনে। খোলা মাঠের মতো দিল খোলা হয়ে ছবি আঁকবে। সিনারি ড্রয়িং করার সময় শুধু মনে মনে ভাববে একটা মানুষ এঁকে তার পাশে ঘর আঁকলে ঘরটা বা ঘরে ঢোকার দরজাটা মানুষটার থেকে কতটা উঁচু হতে পারে। একটা ছাগলের উচ্চতা মানুষের পায়ের কত দূর পর্যন্ত। একটা খেজুর গাছ মানুষ লম্বা। প্রতিটা জিনিসকে মানুষের উচ্চতার সঙ্গে কম্পেয়ার করবে। এই রকম চিন্তাভাবনা নিয়ে আঁকতে শুরু করো। প্রচুর রাফ সিনারি ড্রয়িং করো। ছোট ছোট সিনারি কম্পোজিশন তৈরি করো। প্রতিদিন 10টা করে রাফ সিনারি ড্রয়িং করো পেন্সিল দিয়ে। এরপর তৃতীয় যে জিনিসটার কথা বলবো তা হলো ছবিতে আলো কোন দিক থেকে পড়ছে তা মাথায় রেখে শেডিং করতে হবে। সাধারণত পেজের বাঁ দিকের বা ডান দিকের উপরের কোণকে লাইট সোর্স হিসাবে দেখানো হয়, অর্থাৎ সূর্যের অবস্থান হিসেবে। যদি বাঁ দিকে সূর্য থাকে তাহলে প্রতিটি জিনিসের বাঁ দিকে লাইট পড়বে এবং ডান দিকে ছায়া দেখাতে হবে। সামনের মানে ফোরগ্রাউন্ডের সমস্ত অবজেক্টে আলো ছায়া স্পষ্টভাবে দেখাবে। মিডিল গ্রাউন্ডের অবজেক্টে আলো ছায়ার বৈপরীত্য কিছুটা কম দেখাবে, আর দূরের জিনিসে আরও কম দেখাবে। মনোক্রমে আঁকার সময় দূরের জিনিসে কখনোই ডিপ বা গাঢ় ছায়া দেখাবে না। মিডিল গ্রাউন্ডে মাঝামাঝি গাঢ় ছায়া দেখাবে, আর সামনের জিনিসে একেবারে গাঢ় ছায়া দেখাবে। এই নিয়মগুলো অনুসরণ করলে তোমার হাত দিয়ে জাদুর মতো ছবি হবে। সত্যি বলতে কি, যতই বড় বা ভালো সিনারি আর্টিস্ট হোক না কেন, সকলেই কিন্তু এই সহজ নিয়মগুলো মেনেই সিনারি আঁকেন। এরপর শেষ আরেকটি ট্রিক্স বলবো, যেটি ছাড়া সিনারিতে প্রাণ আসা সম্ভবই নয়। তুমি আগের 3টি নিয়ম যতই ফলো করো, শেষের এই নিয়মটি সিনারিতে প্রয়োগ না করলে তোমার কাজ কখনোই মাস্টারপিস হবে না। এটা হলো সিনারির 3টি গ্রাউন্ড অনুযায়ী ডিটেলিংয়ের কাজ। ব্যাকগ্রাউন্ডের সমস্ত অবজেক্ট যত বেশি অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, এরকম করবে ততই ভালো। ব্যাকগ্রাউন্ডে বহু দূরে হয়তো গরু আঁকলে সেটাকে এমন অস্পষ্টভাবে আঁকবে যেন দেখে সন্দেহ জাগে মনে। গরু বলেও মনে হবে, মহিষ বলেও মনে হবে,
পরপর দুটো মানুষ এরকম মনে হবে, একটা পাথর রয়েছে এরকমও মনে হবে। মিডিল গ্রাউন্ডে জিনিস স্পষ্ট বোঝা যাবে, কিন্তু সেখানে কোনো বস্তুতেই ছোট ছোট ডিটেল দেখাবে না। গাছের একটি একটি করে পাতা, ফুল, গাছের কাণ্ডের কোঠর, ডালে ছোট পাখি বসে থাকা, এইসব কখনোই করবে না। ফোরগ্রাউন্ডে তোমরা যত খুশি ডিটেলিং দেখাবে, একটি একটি ঘাস, ফুল, মাটির ফাটা গর্ত, গাছের কোঠর, সেই কোঠরে পাখি বসে থাকলে পাখিটি করবে, সরু শুকনো ডাল, সমস্ত কিছু আঁকবে। ফোরগ্রাউন্ডের ডিটেলিংই সিনারিতে প্রাণ সঞ্চার করবে। এইগুলো প্রধান 4টি ট্রিক্স বললাম। আরও দু একটা নিয়ম খুব সংক্ষেপে বলি। এই নিয়মগুলো যদি তোমরা তোমাদের ল্যান্ডস্কেপে মেনে চলতে পারো, তাহলে দেখবে তোমাদের ছবি অসাধারণ মাস্টারপিস লেভেলের হয়ে উঠবে। এখন যে নিয়মটি বলবো সেটি গ্রেট মাস্টাররা তাদের ল্যান্ডস্কেপে ব্যবহার করতেন। এটি হলো পুরো পেজটি বা কম্পোজিশনটির একেবারে মাঝখানে কোনো আই ক্যাচি অবজেক্ট না রাখা। বিগিনাররা এই ভুলটাই খুব করে। পুরো সিনারিতে যদি একটি গরুর গাড়ি থাকে, তাহলে তারা সেই গরুর গাড়িটিকে ঠিক পেজটির মাঝখানেই আঁকবে। কিন্তু যদি আমরা সেই গরুর গাড়িটিকে মাঝখান থেকে সরিয়ে একটু যে কোনো পাশে করে আঁকি, তাহলে দেখবে ছবিটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি নর্মাল লাগে। আর মাঝখানে আঁকলে মনে হয় যেন ইচ্ছা করে মাঝে বসিয়ে দেওয়া হয়েছে। তাই সিনারিতে পশু পাখি মানুষ যাই আঁকো, সেটা যদি খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট হয়, তাহলে সেটাকে মাঝখানে না এঁকে সামান্য আশেপাশে আঁকবে। এরপর আরও একটি নিয়ম বলবো সিনারিতে। একই রকমের জিনিস বারবার রিপিট করবে না। যেমন সোজা লম্বা লম্বা একই রকমের গাছ পরপর অনেকগুলো আঁকবে না। একই রকমের উঁচু মাটির পাড় আঁকবে না। একই দিকে মুখ করে একই রকমের অনেকগুলো ঘর একসাথে আঁকবে না। অর্থাৎ সিনারিতে সিমেট্রি বা একঘেয়েমি ব্যাপারটা যেন না আসে, তা খেয়াল রাখতে হবে। মনে করো 20টি তাল গাছ আঁকছো। এ প্রসঙ্গে একজনের কথা বলি তোমাদের। আঁকার ক্লাসে দেখি এক ছাত্র সিনারি আঁকছে। সে পেজটার বাঁ পাশ থেকে ডান পাশে দুটো লাইন টেনে রাস্তা এঁকেছে, আর সেই রাস্তার ধারে ধারে এঁকেছে অনেক তাল গাছ। দেখে মনে হচ্ছে একটা মাল ট্রেন অনেকগুলো একই সাইজের সোজা তাল গাছ কেটে চাপিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার নিচে চাকা এঁকে দিলেই হলো। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি? এখানে কিছু তাল গাছ সামনে, কিছু পিছনে আঁকলেই হতো। সামনে পিছনে অনুযায়ী সাইজও ছোট বড় হতো। এটুকু পরিবর্তন করলেই ছবিটা বাস্তবসম্মত হয়ে উঠতে পারত। এরপর আরেকটি নিয়ম বলবো। তোমরা অনেক সময়ই ছবিতে জোড়া সংখ্যায় প্রাণী এঁকে থাকো। যেমন 2টি পাখি উড়ছে, 2টি বালক খেলছে, 2টি লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 2টি গরু ঘাস খাচ্ছে, এরকম। তোমরা এই 2 সংখ্যাটিকে ত্যাগ করবে। 2-এর বদলে 3টি আঁকবে, না হলে 1টি আঁকবে, তাও চলবে। কিন্তু জোড়া সংখ্যায় কিছু আঁকবে না। আসলে একটা ভালো সিনারির বৈশিষ্ট্য হলো দর্শকের চোখকে সিনারিতে দীর্ঘ সময় ধরে আটকে রাখা। কিন্তু আমাদের মন জোড়া সংখ্যা দেখলেই তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। আসলে আমাদের শরীরের নাকের ফুটো, কান, চোখ, হাত, পা, বেশিরভাগ জিনিসই জোড়া জোড়া। আবার প্রাকৃতিক বা সামাজিক নিয়মেও প্যারেন্ট এক জোড়া, ভাই বোন মিলে জোড়া, স্বামী স্ত্রী মিলে জোড়া, 2 বন্ধু জোড়া। পাখিরাও দেখবে সংসারী হয়, জোড়ায় জোড়ায় থাকে। আমরা যখন দেখি কোনো জিনিস জোড়া অবস্থানে আছে, তখন আমাদের মন সন্তুষ্ট হয়ে যায়, মানে সব ঠিক আছে। সিনারিতে জোড়ায় আঁকলে আমাদের মন বুঝবে একদম ঠিক আছে এই জোড়াটা বা এই ছবিটা। চলো এবার ছবিটা ছেড়ে অন্য ছবি দেখি। তাই আমরা যদি চাই আমাদের ছবিতে দর্শক অনেকক্ষণ আটকে থাকুক, তাহলে আমাদেরকে বিজোড় সংখ্যায় অবজেক্টগুলো আঁকতে হবে। 3টি সংখ্যায় দেখালে বেশি ভালো হয়। তাহলে একটা মাস্টারপিস সিনারি কিভাবে আঁকতে হয় তার প্রায় সব গোপন রহস্যগুলোই বলে দিলাম তোমাদেরকে। এবারে আমার এই ছবিটায় আসা যাক। আচ্ছা, একটা জিনিস আমি বলতেই ভুলে গেছি। সিনারি লাইন ড্রয়িং করার সময় সামনের জিনিস প্রথমে, তার পিছনের জিনিস তারপরে, শেষে সবচেয়ে দূরের জিনিস ড্রয়িং করতে হয়। আর রং বা শেডিং করার সময় এর বিপরীত পদ্ধতি। অর্থাৎ দূরের আকাশ আগে, তারপর পাহাড়, তারপর ক্রমানুসারে সামনের জিনিস এঁকে এঁকে আসতে হবে। যাই হোক, আমি এতক্ষণ যা কিছু বললাম সেগুলো আমার ছবিতে প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ। ছবিটার প্রথম জিনিস
পার্সপেক্টিভ সম্পর্কে বলবো, মূলত লিনিয়ার পার্সপেক্টিভ। তোমরা দেখতে পাচ্ছ এই ল্যান্ডস্কেপটাতে আমি সেভাবে কিন্তু কোনো ড্রয়িং করিনি। একেবারে দূরে কিছু গাছপালা এঁকেছি, অস্পষ্ট সেগুলো, আকারে কিন্তু ছোট। তার কিছুটা সামনে আরেকটু বড় গাছপালা এঁকেছি, ডান দিকে একটা বাঁশের ঝাড় এঁকেছি, এটা মিডিল গ্রাউন্ডে আছে, মোটামুটি বড় করেছি। বাঁ দিকে একটা বাবলা জাতীয় গাছ, এটাও খুব বেশি বড় গাছ নয়, আকারে ছোটই গাছ, সেই কারণে এটারও সাইজটা ছোট রেখেছি। একটা রাস্তা চলে এসেছে, এটুকুই। তো এই সামান্য কয়েকটা জিনিস করার জন্য পার্সপেক্টিভের যে প্রচুর নিয়ম জানতে হবে সেরকম নয়। আমরা নিজেদের ব্রেনকে কাজে লাগিয়েই যদি দূরের জিনিস ছোট ক্রমশ ছোট হবে, সামনের জিনিস ক্রমশ বড় হবে, এই ব্যাপারটাকে যদি এঁকে দিতে পারি তাহলেই হয়ে গেল সিনারি আঁকা। এমন কিছু জটিল নয় কিন্তু। আসলে যে কোনো বিগিনাররাই কিন্তু ড্রয়িংটা করে দিতে পারে সহজে। ড্রয়িং জায়গাটাতে খুব একটা আটকায় না, আটকায় কিন্তু তার পরের জায়গাটাতে। যেটাকে আমরা সহজ মনে করি সেটা কিন্তু আসলে ততটা সহজ নয়। বিগিনাররা হলে কি করতো, এই ছবিটাতেই দেখো মাঝে জল আছে, তার জলের পরে দূরে গাছ আছে, আরও দূরে একেবারে অস্পষ্ট কিছু গাছ ঝোপঝাপ আছে যেটা বোঝা যাচ্ছে না। বিগিনাররা হলে কি করতো, ওই দূরের জিনিসটাকে কিন্তু দিত অনেক বেশি ডার্ক করে, তার ফলে সেটা দূরে মনে হতো না, মনে হতো যে সামনে চলে এসেছে, সেটা স্পষ্ট লাগতো। তো এরিয়াল পার্সপেক্টিভের ক্ষেত্রে এই ভুলটা করে থাকে বিগিনাররা। আমার এই ছবিটা যদি ভালো করে খেয়াল করো তোমরা, তাহলে কি দেখতে পাচ্ছ, একেবারে দূরে যে ঝোপঝাপগুলো আছে সেগুলো আমি একেবারে হালকা করে এঁকেছি, খুবই হালকা শেড দিয়েছি তাতে। তার সামনে যে ঝোপঝাপগুলো আছে ব্যাকগ্রাউন্ডে, যদিও সেগুলো দূরেরটার থেকে সামান্য একটু ডার্ক করেছি। তারপর আসে মিডিল গ্রাউন্ড, মিডিল গ্রাউন্ডে রয়েছে বাঁশঝাড়, সামান্য মাটির অংশ, এগুলো। তো সেগুলো যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো আমি কিন্তু একটা মিডিয়াম কালার দিয়েছি বা মিডিয়াম ভ্যালু দিয়েছি। খুব বেশি ডার্কও নয়, খুব বেশি লাইটও নয়। তবে একটা জিনিস এখানে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে লাইটের সোর্সটা। ছবিটাতে ডান দিক থেকে লাইট দেখিয়েছি, হালকা আলো আসছে, সেই কারণে বাঁশঝাড়টার বাঁ দিকটা একটু বেশি ডার্ক করেছি, ডান দিকটা লাইট করেছি, এটুকুই। তারপর ফোরগ্রাউন্ডের কাজটা আমি বেশ ডিটেলে করছি। ফোরগ্রাউন্ডের ভ্যালুটা লক্ষ্য করো, সামনের যে গাছ, মাটির পাড় বা ছোট ছোট আগাছা জাতীয় শুকনো ডালপালা, ঘাস ইত্যাদি, এগুলো কিন্তু অনেক বেশি ডার্ক করেছি। দূরের ডার্কনেস দেখো আর সামনের গাছটার ডার্কনেস দেখো, কতটা ডিফারেন্স দেখো। এই ডিফারেন্সটাই ল্যান্ডস্কেপটার মধ্যে ডেপথ তৈরি করে দিচ্ছে। এটাই হলো এরিয়াল পার্সপেক্টিভ বা অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ। এরপরে এই ছবিটার কম্পোজিশন রুলের ব্যাপারে আমি দু একটা কথা বলবো। তোমাদেরকে ভিডিওতে একটু আগে বলেছি ছবির ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে মাঝখানে না রেখে একটু সাইডে রাখতে, একটু উপর নিচ করে বসাতে, মিডিলে যেন না হয়। তো এখানে দেখো দুদিকে দুটো গাছ আছে, গাছগুলো মিডিলে তো নয়ই, দুপাশে দুটো গাছ পুরো ছবিটাকে ব্যালেন্স করে ধরে রেখেছে। আর ফিগারটা বেশ ইন্টারেস্টিং জিনিস। তো ফিগারটাকেও আমি দেখো ছবির এক পাশে আঁকছি, মিডিলে কোনোভাবেই আঁকছি না। এটা মিডিলেও দেখানো যেত, একটা মা তার মাথায় কোনো কিছু জিনিসপত্র নিয়ে তার বাচ্চাটাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে আসছে। এটা এখানে না রেখে মিডিলে রাখলেও হতো ফিগারটা, কিন্তু ওই যে বললাম রুল অফ থার্ডস, অর্থাৎ কোনো জিনিসকে মাঝে রাখা চলবে না, এক পাশে রাখা, এতে দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে ছবিটা। এখানে ফিগার ড্রয়িংয়ের ব্যাপারে আরও একটা কথা বলবো। তোমরা যদি ভালো করে খেয়াল করো তোমরা দেখতে পাবে ফিগারটা বেশ অস্পষ্ট আকারে আঁকছি আমি, খুব একটা ডিটেলিং নয়। না ফিগারের চোখ, নাক, কান, মুখ ইত্যাদি বোঝা যাচ্ছে, না হাতের আঙুল পায়ের আঙুল বোঝা যাচ্ছে, না শাড়ির ভাঁজগুলো বোঝা যাচ্ছে, না ছেলেটার শরীরটা ঠিকমতো বোঝা যাচ্ছে। তোমরা হয়তো এরকমও ভাবতে পারো আমি ফিগার আঁকতে পারি না, সেই কারণে আমি এইভাবে আঁকছি। বিষয়টা কিন্তু সেরকম নয়। এটা যদি ফিগারেটিভ একটা কম্পোজিশন হতো তাহলে তো অবশ্যই ফিগারটাকে খুব ভালোভাবে আঁকতে হতো, কিন্তু ল্যান্ডস্কেপে আমি যদি ফিগারটাকে ওই রকমের এঁকে দিই তাহলে কি হবে বলি, এটা জানাটা খুব প্রয়োজন। এটা মন দিয়ে শোনো। আমার এটা কি ছবি? এটা ল্যান্ডস্কেপ ড্রয়িং বা পেন্টিং।
তুমি এখানের কোন জিনিসটাতে গুরুত্ব দিচ্ছ? অবশ্যই সিনারিটার উপরে। তো সিনারির মধ্যে একটা ছোট অবজেক্ট হচ্ছে ফিগারটা। এখন ফিগারটাতে আমি যদি খুব গুরুত্ব দিয়ে দিই, একদম যদি রিয়ালিস্টিক ফিগার করে দিই, তাহলে কি হবে? আমাদের সব থেকে প্রথমেই চোখ যাবে ওই ফিগারটাতে, আর ফিগারটাতেই চোখ আটকে থাকবে। ফিগারটাকে ছেড়ে আমাদের চোখ আর অন্য জিনিসগুলোকে দেখতে চাইবে না। তাহলে ল্যান্ডস্কেপটা করার উদ্দেশ্য কী রইল? হিসাবে এটা একটা ব্যর্থ ল্যান্ডস্কেপ হয়ে দাঁড়াবে। ল্যান্ডস্কেপের সৌন্দর্যটা দেখতে ইচ্ছে করবে না। তো ল্যান্ডস্কেপের মধ্যে আমি কোন জিনিসটা কতটা ডিটেলিং দেখাবো, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ডিটেলিং দেখানোটা। ফিগারটা যদি আমার আরও সামনে হতো, একেবারে সামনে, তাহলে ফিগারটাকে আমরা আর একটু ডিটেলিং দেখাতাম। কিন্তু ফিগারটা আছেও দেখো কিছুটা মিডিল গ্রাউন্ডে বলতে পারো, অর্থাৎ ফোরগ্রাউন্ডের থেকে অনেকটাই দূরে আছে। এতটা ডিটেলিং দেখানোর প্রশ্ন আসছে না। আর ফিগারটাকে সামনে দেখালে ফিগারটার আকারও অনেক বড় হয়ে যেত। ল্যান্ডস্কেপে এত বড় আকারের ফিগারও দেখতে ভালো লাগে না। ল্যান্ডস্কেপের যে গুরুত্বটা সেটা হারিয়ে যায়, কিন্তু তখন ফিগারেটিভ কম্পোজিশন মনে হয়। কিন্তু আমি প্রথমেই বলেছি আমি ল্যান্ডস্কেপ আঁকছি, আমি ফিগারেটিভ কম্পোজিশন করছি না। আমার উদ্দেশ্য আমার ল্যান্ডস্কেপটাতে যেন তোমাদের চোখ যায়, ল্যান্ডস্কেপটা যেন দেখতে মন যায়, ফিগারটা যেন আমাদের চোখকে আটকে না রেখে দেয়। তো এই ডেপথটা ক্রিয়েট করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কঠিনও। আমরা যারা ভালো ফিগার আঁকতে পারি তাদের মন চায় যে ল্যান্ডস্কেপের মধ্যে একটা ভালো ফিগার থাকলে আমরা ফিগারটাকে দারুণ করে আঁকবো। আমাদের আঁকার যত দক্ষতা সেই ফিগারটাতে আমরা ঢেলে দেব। হতে পারে ফিগার আঁকার দক্ষতা অনেক বেশি, কিন্তু কম্পোজিশন করার দক্ষতা সেখানে তার শূন্য বলতে হবে। কারণ সে জানেই না যে কম্পোজিশন কি করলে পুরোটা সুন্দরভাবে তৈরি হয়। একটা জিনিসকে খুব ভালো করে ডিটেলে এঁকে দিলাম, বাকিগুলোর সাথে তার কোনো সামঞ্জস্য রইল না, তাহলে সেই কম্পোজিশনটা ফালতু কম্পোজিশন, সেটা গুরুত্বহীন হয়ে পড়ে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা।